পচা গলা শরীর, যুদ্ধে সৈন্যরা পড়ে গেলে যেরম পড়ে থাকে না, সেরম পড়ে আছে। বড় অদ্ভুত জীবন অপেক্ষা করছে তোর সামনে। প্রকৃতির অসংখ্য অলৌকিক দেখতে পাবি তুই। ভয় পিছিয়ে যাবি না একদম। বিকেল গড়াতেই মেঘ জমেছে আকাশে। সেই ছোটবেলা থেকেই বৃষ্টির সঙ্গে একটা অদ্ভুত আত্মীয়তা আছে আমার। আমার জন্ম হয়েছিল ভরা শ্রাবণে। মায়ের মুখে শুনেছি যেদিন আমি জন্মালাম সেদিন নাকি আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। জলের গুঁড়ো ভারী ধোঁয়ার মতো ঢেকে ফেলেছিল সারা গ্রাম। ওই জন্যই মা আমার নাম রেখেছিল শ্রাবণী। আমার বিয়ের দিনও সে কি প্রচণ্ড ঝড়। খবর এলো বরযাত্রীদের ট্রলার আটকা পড়েছে সোনাদিয়ার ঘাটে। বিয়ে বুঝি এই ভেস্তে যায়। কতদিন আগের কথা সেসব। এখন এই জীবন সাহান্যে পৌঁছে যখন ফিরে ফিরে তাকাই, কত মুখ, কত স্মৃতি গভীর জল ঠেলে ভেসে ওঠে। যাকে সেসব কথা। ৭৩ বছরের জীবনে কম দৃশ্য তো দেখিনি। সমস্ত কিছু বলতে গেলে বিশাল এক মহাভারত হয়ে যাবে। তার চেয়ে বরং বর্তমানে ফিরি। আজ সন্ধ্যায় ওরা আসবে। ওরা মানে আমার নাতি নাতনিরা। না না, আমার নিজের কোনো সন্তান নেই। ফুলশয্যার রাতেই আমি আরও সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা বাচ্চা নেব না। সারা জীবন বাঁধনহীন ঘুরে বেড়াবো। ওর ঘোড়া থেমেছে বছর 10 আগে। আমার এখনো থামেনি। এখনো সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি। এমন আশ্চর্য ভৌগোলিক দেশে আমার জন্ম, যদি এই দেশটাকে ঘুরে না দেখি তাহলে নরকেও ঠাঁই হবে না। ইদানিং বড্ড বারাণসী যেতে ইচ্ছে করছে। সেই শেষ গেছি প্রায় 4.5 দশক আগে। সেবার অবশ্য ঘুরতে পারিনি তেমন। প্রকৃতির এক অদ্ভুত গোলক ধাঁধায় জড়িয়ে পড়েছিলাম। 3 কাল এসে জড়ো হয়েছিল এক বিন্দুতে। ভাবলেও গায়ে কাঁটা দেয়। সবাই জানে আমি প্রচণ্ড সাহসী, ভূত প্রেতে ভয় পাই না। সত্যিই পাই না। কিন্তু ভূত প্রেত ছাড়াও যে অসংখ্য অলৌকিক জীবন আছে তাদের আমি ভয় করি। এখনো কুয়াশা ঘন হয়ে এলে আমার বুক কেঁপে ওঠে। রাত বিরেতে এক অদ্ভুত সুগন্ধ আমাকে ঘুম থেকে ঠেলে জাগিয়ে তোলে। আমি জানি এই জন্মে এসব ভুলে যেতে পারবো না। দরজার কাছে খসখস শব্দ শুনে ফিরে দেখি পলাশী দাঁড়িয়ে আছে। চা খাবে মাসি? হ্যাঁ, চিনি দিস তো একটু মা। ঠিক আছে। পলাশী আমার সঙ্গে থাকে। মৃন্ময় মানে আমার স্বামী যখন মারা গেল, আমি তখন ঝাড়গ্রামের একটা স্কুলে পড়াই। সেই থেকে পলাশী আমার সঙ্গে। ওর যেমন 3 কুলে কেউ নেই, আমারও নেই। রোববার সন্ধ্যায় ওরা আসে। এই বারান্দায় চাটাই পেতে দেয় পলাশী। আমি ওদের গল্প শোনাই। মানুষের গল্প, দেশের গল্প, ভূতের গল্প। পাড়ারই ছেলে মেয়ে সুদীপ, নীরা আর পল্লবী 8-এ পড়ে। চন্দন, মিতা আর রাহুল 7-এ। 6টা বাজতে না বাজতেই কলিং বেল আর্তনাদ করে উঠল। ওই বুঝি ওরা এলো। পলাশী, যাই। দেখ তো মা, ওরা এসেছে বোধহয়। দরজাটা আর আটকাস না, খোলা রেখে দে। যা ভেবেছিলাম ঠিক তাই।
2 মিনিটের মধ্যে দুমদাম করে ছুটতে ছুটতে দক্ষিণের বারান্দায় ঢুকলো সুদীপ। ছুটতে এসে বসলো আমার চেয়ারের একদম গা ঘেঁষে। আদতে এই 6 জনের মধ্যে সুদীপ সবচেয়ে ভীতু। ওর মনে হয় আশেপাশে অজস্র ভূত গিজগিজ করছে, সুযোগ পেলেই ওর ঘাড় মটকে দেবে। দাদু ভাই, খেলাধুলো মিটলো? হ্যাঁ দিম্মা। একটু পরে নীরাও চলে এলো। নীরা বড্ড চটপটে মেয়ে, সারাক্ষণ ফড়িংয়ের মতো উঠতে থাকে। ভয় ডর বলে কিচ্ছু নেই। ও নাকি বড় হয়ে আমার মতো হতে চায়, প্রায়ই আমাকে জিজ্ঞেস করে। দিম্মা, কি করলে আমি তোমার মতো হতে পারবো? আমি এসে বলি, পড়াশুনো কর। সে তো রোজই পড়ি। কতক্ষণ? নীরা বেশ কিছুক্ষণ চুপচাপ, কর গুনে টুনে ঠিক করে হেসে বলল, 2 ঘন্টা। আর খেলাধুলো? নীরা চোখ টিপে হাসে। সারাদিন। খেলাধুলো করা ভালো, শরীর ভালো থাকে। আমিও যতদিন পেরেছি ব্যাডমিন্টন খেলেছি, ক্রিকেট খেলেছি, কিন্তু মোটে 2 ঘন্টা পড়াশুনো করলে কিন্তু কিচ্ছু হবে না। নীরা গোল গোল চোখে তাকায় আমার দিকে। তুমি ক্রিকেট খেলেছো? কেন, বিশ্বাস হচ্ছে না? কলেজ ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলাম আমি। নীরা ঢোকার খানিক বাদে পল্লবী, চন্দন আর মিতাও চলে এলো। কেবল রাহুলের কোনো পাত্তা নেই। মিতা আর রাহুলের বাড়ি পাশাপাশি। আমি ওকে জিজ্ঞাসা করলাম, মিতা, রাহুল কোথায় রে? তা তো জানি না দিম্মা, বাড়িতেই তো ছিল। দেরি করার ছেলে তো রাহুল নয়, ও গপ্পের পোকা। কি জানি কোথাও গেছে কিনা। আমি বললাম, তোরা কেক খাবি? হ্যাঁ। পলাশি, যাই। শোন না, দুপুরে যে কেকটা বানিয়েছিলাম ওটা দিয়ে যা তো মা। তোরা তাহলে কেক খা, আমি একটু আসছি। ভেবে তো ছিলাম জীবনে কোনোদিন কোনো দায়িত্ব নেব না, নির্ঝঞ্ঝাট বয়ে চলব নদীর মতো। এতদিন সেটাই করেছিলাম, কিন্তু এই বাচ্চাগুলো আমার চলন আটকে দিয়েছে অনেকখানি। আমার বাড়ি ছেড়ে 3টে বাড়ি পর রাহুলরা থাকে, মিনিট 5-এর রাস্তা। বেরিয়ে পড়লাম। যদিও ওর বাড়ি অবধি যেতে হলো না, রাস্তায় নেমে দেখি রাহুল আসছে। ধীর পায়ে মাথা নিচু করে হাঁটছে। এদের প্রত্যেকের হাঁটা চলা আমার মুখস্থ। রাহুলের এই চলন এ তো স্বাভাবিক নয়। সাধারণত হাঁটে না, দৌড়োয়, লাফাতে লাফাতে চলে। নিঘাত কিছু একটা ঘটেছে। আমাকে রাস্তায় দেখে বলাই বাহুল্য, ওখানে চমকে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি? হ্যাঁ, তো দেরি হচ্ছিল দেখে খুঁজতে যাচ্ছিলাম। মলিন হাসি হেসেও বলল, বাবা মা ঝগড়া করছিল, আমার কিচ্ছু ভালো লাগছিল না, ঘরেই বসেছিলাম চুপচাপ। কেন ঝগড়া করছিল? কেন, কি করেছিস তুই? আমি কিছু করিনি দিম্মা, জানি না ওরা কেন ঝগড়া করছিল কে জানি। আচ্ছা দিম্মা, তুমি আর দাদু ঝগড়া করতে? কেন করবো শুধু ঝগড়া? আমরা তো মারামারি করতাম রে। আমি অবশ্য মারতাম, আর তোর দাদু মার খেত। হে মা, দাদু মার খেত, রাগ করতো না? কেন রাগ করবে? জোরে মারতাম না তো। আমার বাবা মা কিন্তু মারামারি করে না, খালি ঝগড়া করে। 2 দিন পর পর কথা বন্ধ করে বসে থাকে। বুঝেছি, ঠিক আছে, আমি কাল তোর বাবা মার সঙ্গে কথা বলতে যাব। এখন চল চল, সবাই বসে আছে। রাহুলকে নিয়ে বারান্দায় এসে বসলাম আমি। ঠিক তখনই মেঘ গর্জে উঠল, হই হই করে উঠল ওরা সবাই। বৃষ্টি দিন মানেই ভূতের গল্প। পল্লবী বলল, দিম্মা, ভূতের গল্প শুনবো?
বিকেল থেকেই ভাবছিলাম কি গল্প শোনাবো আজ ওদের। আমার এই বিস্তীর্ণ জীবনে গল্পের সত্যি অভাব নেই। গোটা 15 শহর গ্রামে চাকরি করেছি। 2-3 বছর একটা স্কুলে পড়ানোর পর ইচ্ছে করেই ট্রান্সফার নিতাম। চলে যেতাম নতুন জায়গায়, নতুন মানুষের সঙ্গে পরিচয় হতো। এমনি আজ বিকেল থেকে বারাণসীর স্মৃতিগুলো মাথাচাড়া দিচ্ছিল। তার উপরে রাহুলের মুখে ওর বাবা মায়ের ঝগড়ার কথা শুনে মনে হলো আজকেই বারাণসীর গল্প শোনানোর উপযুক্ত সন্ধে। আমি গল্প শুরু করলাম। তখন আমি ক্লাস 11-এ পড়ি। বছরে একবার 10-15 দিনের জন্য আমি, বাবা আর মা ঘুরতে যেতাম। তখনও এইসব কন্ডাক্টেড ট্যুর এদের এত রমরমা শুরু হয়নি। 1-2 কোম্পানি সবে উঠতে শুরু করেছে আমাদের ওদিকে। বাবার বন্ধু বীরেন কাকু সদ্য একটা ট্যুর এজেন্সি খুলেছে। সেবার কাকুর এজেন্সির সঙ্গেই বারাণসী, লখনৌ ঘুরতে গেলাম আমরা, সঙ্গে আরও 8-10টা ফ্যামিলি। বারাণসী কোথায় তোরা জানিস? হ্যাঁ দিম্মা, উত্তরপ্রদেশে। আর লখনৌ? ওটাও উত্তরপ্রদেশে। কলেজে উঠে একবার হলেও বারাণসী ঘুরে আসবি কিন্তু। এখন যদিও গঙ্গা অনেকটাই মরে গেছে, লোকজন ময়লা আবর্জনা ফেলে নষ্ট করে ফেলেছে শহরটাকে, কিন্তু তাও শীতের বারাণসীর একটা অপূর্ব সৌন্দর্য আছে। গঙ্গা লাগোয়া একটা হোটেলে উঠেছিলাম আমরা। অবশ্য হোটেল না বলে ওটাকে ধর্মশালা বলাই ভালো। বেশিরভাগ বোর্ডারই বাঙালি। ধর্মশালার ঘরগুলো ছোট ছোট, গঙ্গামুখী বারান্দা। গ্রুপের বাকিদের সঙ্গে আমি খুব একটা বেরোতাম না, একা একাই ঘুরে বেড়াতাম। এ ঘাট ও ঘাট ঘুরে ঘুরে দেখতাম। কেউ পুজো দিচ্ছে, কেউ স্নান করছে, কোথাও মড়া পোড়ানো হচ্ছে। কালো ধোঁয়া স্রোতের মতো উড়ে যাচ্ছে আকাশে। অদৃশ্য হতে হতে একসময় মিশে যাচ্ছে মহাশূন্যে। ভয় ডর আমার কোনো কালেই তেমন ছিল না। হাঁ করে এই সব দেখতাম আমি, বুঝলি। প্রথম 2 দিন বেশ ভালোই কাটলো। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছিল। ওখানে ধর্মশালাগুলোতে তো মাছ মাংস খাওয়া যায় না। আমার আবার বাঙালি পেট, একবেলার বেশি নিরামিষ রচ্ছে না। মনকে এই বলে সান্ত্বনা দিচ্ছিলাম, লখনৌতে গিয়ে ইচ্ছে মতো মাংস খাও। ঝামেলাটা লাগলো 3য় দিন সন্ধ্যায়। 10 সমেত ঘাট থেকে আমি ফিরেছি, দেখি মা থমথমে মুখে বারান্দায় বসে আছে। গঙ্গার উপর কুয়াশা জমছে দ্রুত, ক্রমে অদৃশ্য হয়ে পড়ছে ওপারের দৃশ্য। জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? মা আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে যেমন তাকিয়েছিলেন তেমনি তাকিয়ে রইলেন। মায়ের এই দৃষ্টি আমি চিনতাম। নির্ঘাত বাবার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে। আবার জিজ্ঞেস করলাম, কি হলো বলো, কি হয়েছে? মা বিরক্ত হয়ে বললে, যা না, তোর বাবাকে জিজ্ঞেস কর। বাবা কোথায়? আমি জানি না, দেখ কোথায় বেরিয়েছে। পই পই করে বললাম গঙ্গায় স্নান করো না, ঠান্ডা জলে শরীর খারাপ করবে। শরীর খারাপ করেছে? করবে না আবার, এই জন্যই তো ওষুধ খুঁজতে বেরোলো। বাড়ি থেকে বেরোনোর আগে আমি বলেছিলাম কয়েকটা ওষুধ কিনে আনো, নিয়ে যাই যদি কাজে লাগে। তখন তো ঘাড় গোজ করে বললো কিচ্ছু হবে না, ওষুধ কাছে থাকলেই নাকি বেশি শরীর খারাপ করে। কোথায় গেছে ওষুধ কিনতে? কি জানি, ভেবেছিলাম সন্ধে ভজন শুনতে যাব, সেটাও আর হলো না। 8 ঘন্টা পর বাবা ফিরল। বাবার মুখ গম্ভীর। বুঝলাম বাবা বেরোনোর আগে বেশ এক কোমর ঝগড়া হয়েছে দুজনের। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? কিছুই না রে, তোর মায়ের যত ঘ্যান ঘ্যানানি। একটু গা গরম হয়েছে কি হয়নি, ওষুধ খুঁজতে পাঠালো।
আমি কিছু বলার আগেই মা বলে উঠল, আমি ওষুধ খুঁজতে পাঠিয়েছি? এই বিদেশ বিভুইয়ে জড়াজড়ি হলে কে টানবে তোমাকে? একটু যদি হিসেব টিসেব করে চলো তাহলে তো আমি বলতে যাই। শোনো, আমার হিসেব আমি করতে পারি, তোমাকে টানতে হবে না, ঠিক আছে? আমার জ্বর আমি বুঝে নেব। বুঝলাম ঝড় আসন্ন, এই ঝগড়া সহজে থামবে না। আমারও মনটা খারাপ হয়ে গেল। ঘুরতে এসে কেন যে এরা ঝগড়া করে। আস্তে আস্তে ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। ধর্মশালার পিছন দিকে 300-400 মিটার দূরে গঙ্গা। মাঝের জায়গাটায় বেশ ঝাঁকড়া আম কাঁঠাল গাছের জঙ্গল। ডান পাশে কিছুটা এগুলে কোনো একটা ঘাট। ধর্মশালা থেকে ঘাটের দিকে যাওয়ার রাস্তায় কিছু বেঞ্চি পাতা ছিল। একটা বেঞ্চিতে গিয়ে বসলাম আমি। জলীয় ঠান্ডা হাওয়া আসছে গঙ্গা থেকে। ওধারের ঘাটে কি একটা পুজো হচ্ছে যেন। থেকে থেকে ঘন্টা বেজে উঠছিল। অস্পষ্ট মন্ত্রের শব্দও শুনতে পাচ্ছিলাম। ভাব তোরা, কি সুন্দর একটা সন্ধে, কিন্তু কোনো দিকেই আমি মন দিতে পারছিলাম না। খালি ভাবছিলাম কিভাবে এদের ঝগড়া থামানো যায়। বাড়িতে থাকলে কান্নাকাটি করে ওদের ঝগড়া থামাতাম, কিন্তু এখন সেটাও ইচ্ছে করছে না। শেষে একটা বুদ্ধি মাথায় এলো। 2-3 মিনিট চুপচাপ বসে বুদ্ধিটা একবার ঝালিয়ে নিলাম। হ্যাঁ, এটাই করতে হবে। দ্রুত পায়ে উঠে পড়লাম। তারপর এক ছুটে চলে গেলাম ধর্মশালায়। বাবা মা তখনও ঝগড়া করছে। আমি তার তোয়াক্কা না করেই হাঁপাতে হাঁপাতে আছড়ে পড়লাম মায়ের কোলে। ভাবা চাকা খেয়ে মা জিজ্ঞেস করলো, এই কি হয়েছে তোর? আমি তখনও হাঁপাচ্ছি, হাত পা কাঁপছে। মা আবার জিজ্ঞেস করলো, বল কি হয়েছে? বাবাও দেখলাম বেশ উত্তেজিত হয়ে উঠল। আমার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, কিরে, কেউ কিছু বলেছে তোকে? আমি বহু কষ্টে ঘাড় নাড়লাম। তাহলে ভূত। বাবা মা সবিস্ময়ে একসঙ্গে বলে উঠল, ভূত? মানে ভূত। আরে বাবা, কি হয়েছে খুলে বল না। এতক্ষণে আমি আমার অভিনয় বন্ধ করে একটু ধাতস্থ হয়ে বসলাম। তারপর যে গল্পটা মনে মনে সাজিয়েছিলাম সেটাই বলা শুরু করলাম। তোমরা ঝগড়া করছো দেখে আমার মন খারাপ হয়ে গেছিল, তাই ওই ঘাটের পাশের বেঞ্চিতে গিয়ে বসেছিলাম একা একা। হঠাৎ মনে হলো ওদিকে জঙ্গলের মধ্যে দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। কুয়াশায় খুব একটা কিছু দেখতে পাচ্ছিলাম না। ভালো করে খুঁটিয়ে দেখলাম, নীল রঙের শাড়ি পরা। আমার মনে হলো মা বোধহয় তোমার উপর রাগ করে ওরকম হেঁটে চলে যাচ্ছে। কে যেন আমায় বলে দিল, যাও মাকে ফিরিয়ে আনো। আমি শুনতে পেলাম কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে উঠল। আমি মাকে ধরার জন্য জঙ্গলের দিকে হাঁটা শুরু করলাম। জঙ্গলের কাছে গিয়ে দেখলাম না তো, কোথাও কেউ নেই। তারপরে হঠাৎ নূপুরের শব্দ কানে এলো। ঘর থেকে বেরোনোর আগে দেখেছিলাম মা নূপুর পরে আছে। আমি আরো জোরে দৌড় দিলাম যেদিক থেকে শব্দ আসছে সেদিকে। মা যে সুগন্ধি মাখে তার গন্ধও জঙ্গলের বাতাসে পাচ্ছিলাম, কিন্তু কোথাও কাউকে খুঁজে পেলাম না। বেশ খানিকক্ষণ পর আবার দেখলাম জঙ্গলের ওপাশে বালির চড়ায় নীল শাড়ি পরা আবছা কেউ একজন নদীর দিকে হেঁটে যাচ্ছে। আমার আবার মনে হলো মা বোধহয় তোমার ওপর রাগ করে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে। আমি কাঁদতে কাঁদতে ডাক দিলাম, মা, ও মা, কিন্তু তাও মা হাঁটা থামালো না। কুয়াশায় ভালো মতো কিছু দেখতেও পাচ্ছিলাম না। কেমন যেন মনে হচ্ছিল আমি আর বারাণসীর ঘাটে নেই। পেছনে তাকিয়ে দেখলাম কিচ্ছু দেখা যাচ্ছে না।
গাছপালাগুলোও যেন সব গিলে নিয়েছে। অন্ধকারে শন শন শব্দ হচ্ছে, কারা যেন ফিস ফিস করে কথা বলছে। যত ডাকছি মাকে, মা শোনে না, হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। বহু কষ্টে দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে যেই টান মারতে যাব, দেখি কোথায় মা, মুহূর্তের মধ্যে যেন কুয়াশায় মিলিয়ে গেল। চারপাশে তাকিয়ে দেখি এক গাদা মরা মানুষের মধ্যে দাঁড়িয়ে আছি আমি একা, পচা গলা শরীর। যুদ্ধে সৈন্যরা মরে গেলে যেরম পড়ে থাকে না, সেরম পড়ে আছে। তারপর আর আমি কিচ্ছু জানি না, কি করে ফিরে এলাম জানি না। খালি মনে হচ্ছিল এই বোধহয় ওই মরাগুলো জ্যান্ত হয়ে উঠবে আর আমাকে ধরে ফেলবে। রক্ত গড়াচ্ছিল ওদের শরীর দিয়ে বাবা, তাজা রক্ত। আমার গল্প শেষ হলো। মাকে জড়িয়ে ধরে বললাম, মা, আমার খুব ভয় করছে মা। আমি ওসব কি দেখেছি বলতো? বাবা মা এতক্ষণে ঝগড়া ভুলে গেছে। আমাকে জড়িয়ে ধরে মা বলল, না না মা, ওসব কিচ্ছু না। তুই হয়তো অন্ধকারে ভুল না দেখেছিস। না, আমি ভুল দেখিনি। সত্যি সত্যি কি যেন হেঁটে যাচ্ছিল। আহা, সে যে যাচ্ছিল যাক গে, তোর মা তো যায়নি। এই তো তোর মা আর আমি বসে আছি। কিন্তু আরে বাবা, ওসব কিন্তু কিন্তু কিচ্ছু নয়। চলো আমরা বরং তিনজনে একটু ঘুরে আসি। ওই যে কোথায় ভজন হচ্ছে তোর মা বলছিল, ওখানে যাব। না না, দরকার নেই গো, তোমার শরীর খারাপ করবে। এখন আর বেরোতে হবে না কোথাও। আরে কি আর শরীর খারাপ, ও কিচ্ছু হবে না, চলো তো। এত দূর বলে আমি থামলাম। দেখলাম সব কটা বিড়ালের মতো জুলু জুলু চোখে গল্প গিলছে। সুদীপ ইতিমধ্যে সিঁটিয়ে এসেছে একদম আমার চেয়ারের কাছে। ও হয়তো ভেবেছিল একটা জম্পেশ ভূতের গল্প শোনাবো আমি, কিন্তু এরকমভাবে গল্পটা শেষ হবে ও সেটা আশা করেনি। মুহূর্তের মধ্যে শীত দাঁড়া টন টন করে সোজা হয়ে বসে বলল, গল্প শেষ? তাহলে ভূতটা কোথায়? আমি হেসে বললাম, ওই যে বললাম না, বাবা মাকে জঙ্গলের মধ্যে দিয়ে একটা মেয়েকে আমি হেঁটে যেতে দেখেছি। কিন্তু ওটা তো তুমি গল্প বানিয়েছিলে তোমার বাবা মায়ের ঝগড়া থামাবার জন্য। আমি গলার স্বর এক খাদ নামিয়ে ধীর স্থির কণ্ঠে বললাম, তাই? ওটা গল্প বলে মনে হচ্ছে? তা নয় তো কি, তুমিই তো বললে বেঞ্চিতে বসে বসে ভেবে ভেবে বুদ্ধিটা বের করেছিলে। তা করেছিলাম, হ্যাঁ। আমার কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি। আমার কথা শুনে আবার জড়সড় হয়ে বসলো ওরা সবাই। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে পুরো দমে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিলিক মেরে উঠছে সারা বারান্দা, জলের ছিটে ঢুকছে ভিতরে। হঠাৎ আলো নিভে গিয়ে সারা ঘর অন্ধকারে ভেসে গেল। একযোগে চিৎকার করে উঠল সবাই, ভয় পাস না, বস। পলাশি, মাগো একটা হ্যারিকেন দিয়ে যাস তো। ভিতরের ঘর থেকে পলাশি উত্তর দিল, যাই। মিনিট খানেক পর হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে গেল পলাশি। সোনালি হলদে আলোয় ভরে উঠল বারান্দা। আমি আবার গল্প শুরু করলাম। বাবা মা আর ঝগড়া করেনি। বারাণসী ছাড়ার আগে এক সাধুর কাছে নিয়ে গেছিল আমাকে। আসলি ঘাট নামে একটা ঘাট আছে বারাণসীতে, একেবারে দক্ষিণে। ওখানেই ওই সাধু বসতেন। আমার সেদিনের সেই গল্প রাত পোহাতে না পোহাতেই আমাদের গ্রুপের সবাই জেনে গেছিল। এমনকি ধর্মশালার লোকজনকেও বাবা মা বলেছিল
আমি নাকি ভূত দেখেছি। ওরাই ওই সাধুর খোঁজ দিয়েছিল, বলেছিল ওই সাধু খুব ক্ষমতাশালী, আমার ভয় দূর করে দিতে পারবেন। আমি তখন মনে মনে বেশ মজা পাচ্ছি, যে ভয় আমি পাইনি তা কেউ দূর করবে কেমন করে। তাও গেলাম সাধুর কাছে, জল কত দূর গড়ায় দেখা যাক। বিকেলবেলা বেশ মিঠে হাওয়া দিচ্ছে। সেদিন ঠান্ডা একটু কম। গঙ্গার একদম ধার ঘেঁষে একটা চাটাই পেতে বসেছিলেন সাধু বাবা। রোগা পাতলা শরীর, বেশ বয়স্ক লোক। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মুখ ভর্তি দাড়ি গোঁফ, ঢেউ খেলানো চুল। মুখের যেটুকু দেখা যায় তাতে অজস্র দাগ। বয়সের ভারে হাত পায়ের চামড়া কেমন গুটিয়ে গুটিয়ে গেছে। আমরা গিয়ে প্রণাম করলাম সাধু বাবাকে। উনি আমাদের তিনজনকে এক পলক দেখে মায়ের দিকে তাকিয়ে বিশুদ্ধ হিন্দিতে বললেন, बहुत नटखट है तेरी लाडली। মা হিন্দি বলতে পারতেন না, বুঝতে পারতেন। ঘাট দুলিয়ে বাংলার মধ্যে একটু হিন্দি টান এনে কোনো মতে বললেন, হ্যাঁ 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 বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। সাধু বাবা এবার স্পষ্ট বাংলায় বললেন, তোরা বাংলা থেকে এসেছিস? হ্যাঁ বাবা, আপনিও বাঙালি? না মা, আমার আর এখন কোনো জাত নেই। এই এখন আমি হিন্দুস্তানি, আবার যখন বাংলায় যাব তখন বাঙালি, যখন বিহারে যাব তখন বিহারি। বাবা সাধুর বাংলা উচ্চারণ শুনে বেশ সন্তুষ্ট হয়েছে বুঝতে পারলাম। বাবা বলল, আপনি এত ভালো বাংলা জানেন? এত দেশ ঘুরেছি, শিখে নিয়েছি। ভাষা তো নদীর মতো রে, সাঁতার জানা থাকলে যে কোনো নদী সাঁতরে বেরোনো যায়। যাকে বল, কেন এসেছিস আমার কাছে? কি করেছে তোদের মেয়ে? এবার আমরা তিনজনেই অবাক হয়ে গেলাম। সাধু বাবা কিভাবে জানলো আমি কিছু করেছি? বহু পরে অবশ্য বুঝেছিলাম এগুলো সব বেসিক ইনটিউশন। কিন্তু যাক সে কথা, এখন তোদের ইনটিউশন কি বোঝাতে বসলে রাত্রি পেরিয়ে যাবে। মা বলল, বাবা ও কাল ভূত দেখেছে। সাধু বাবার চোখ উপচে পড়ল শয়তানি হাসিতে, যেন তিনি জানতেন মা এই কথাটাই বলবে, কিংবা জানতেন আদতে আমি কিছুই দেখিনি, মিথ্যে বলছি। কপট বিস্ময় মাখা চোখে উনি জিজ্ঞেস করলেন, তাই? কোথায়? ধর্মশালার পাশের জঙ্গলে। সাধু বাবা এবার আমার দিকে তাকালেন, বড় সরল সে চাহনি। মুহূর্তের জন্য আমার মনে হলো এর সামনে আর যাই হোক মিথ্যে বলা যায় না, বড় অন্যায় হবে তাহলে। মহাকাল আমাকে ক্ষমা করবেন না। কিন্তু তাও মিথ্যে বলা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। নিজের প্রেস্টিজের ব্যাপার। বাবা মা যদি বিষয়টা রাষ্ট্র না করতো তাহলে আজ আমি সত্যি বলে দিতাম। কিন্তু ধর্মশালা সবাই জানে আমি ভূত দেখেছি, এবং তাও আমি ভয় পাইনি। এই অবস্থায় কোনোভাবেই সত্যি বলা যায় না। সাধু বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, কি রে খুকি, কি দেখেছিস তুই? একবার বল তো। আমি তখন যতটা সংক্ষেপে পারা যায় কোনো রকম বাহুল্য ছাড়া খুলে বললাম। বেশি জোর দিলাম বাবা মার ঝগড়ার উপর। ভূতের ঘটনাটা নিয়ে খুব একটা বলতে গেলাম না। কোনো একটা ভুল করে ফেললে সাধু বাবা হয়তো ধরে ফেলবে আমি মিথ্যে বলছি। এমনিতেই কেমন একটা ভাবে সাধু বাবা আমার দিকে তাকিয়েছিলেন। ভরা বিকেলেও আমার বুকের ভেতরটা জানিস তো ঝিপ 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 করছিল। সবটা শুনে সাধু বাবা মাকে বললেন, তোর বেটি খুব সাহসী মেয়ে, বুঝলি? ওর কিচ্ছু হবে না।
মা তাও অনুনয় করে বললেন, একটা তাবিজ অন্তত দিয়ে দিন বাবা। সবাই বলেছে আপনি ত্রিকালদর্শী, আপনার আশীর্বাদ পেলে জীবন ধন্য হয়ে যায়। সাধু বাবা কি যেন একটু ভাবলেন, তারপর বললেন, তোর মেয়ে কোনো দিনই ভয় পাবে না মা, ওর মধ্যে ভয় নেই। তোরা খামোখা চিন্তা করছিস। বোঝেনি তো বাবা, বাবা মায়ের মন। আপনি একবার ওকে আশীর্বাদ করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আয় আয় খুকি, আয় আয় আমার কাছে এসে বস এখানে। আমি একটু এগিয়ে বসলাম। সাধু বাবা বেশ শক্ত করে আমার হাত দুটো ধরলেন। ওই রোগা প্যাকাটি হাতে যে এত শক্তি আছে আমি বুঝতেই পারিনি। সাধু বাবা বোধহয় টের পেলেন আমি ব্যথা পাচ্ছি। হাতটা একটু আলগা করে বললেন, কি রে, তুই ব্যথা পেলি নাকি খুকি? না না, ঠিক আছে আমি। তোর বাপ মা তো তাবিজ না নিয়ে ছাড়বে না দেখছি। কিন্তু তোকে আমি কিভাবে তাবিজ দিই বলতো খুকি? আমি জিজ্ঞেস করলাম, কেন? ক্ষয়ে যাওয়া কালো দাঁত বের করে মৃদু হাসলেন সাধু বাবা। কেন, তুই জানিস না খুকি? আর কোনো কথা না বলে উনি চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর বললেন, আচ্ছা, তোকে একটা তাবিজ আমি দিচ্ছি, নয়তো তোর বাবা মায়ের মন ভরবে না। কিন্তু তার আগে তুই আমাকে একটা কথা দে। কি? যে তাবিজটা আমি দেব সেটা তুই চাইলে পড়তেও পারিস, আবার নাও পড়তে পারিস, কিন্তু সঙ্গে রাখবি সব সময়। দরকার হয়তো ব্যাগে ঢুকিয়ে রাখবি। এমন একটা দিন আসবে তোর নিজেরই মনে হবে ওই তাবিজটার প্রয়োজন ফুরিয়েছে। সেই দিন এই ঘাটে এসে ঠিক এইখানে তাবিজটা ফেলে যাবি, মনে থাকবে? হ্যাঁ, কিন্তু আমি কি করে বুঝবো তাবিজের প্রয়োজন ফুরিয়েছে? পারবি পারবি, নে এই নে, এই তাবিজটা নে। গলায় ঝোলালে ঝোলাবি, নয়তো ব্যাগে রেখে দিবি, কেমন? আর শোন, এত বড় মুখ করে তোর বাপ মাকে বললাম, তুই কিন্তু কোনোদিন ভয় পাবি না। আমার মুখ রাখবি কিন্তু খুকি, হ্যাঁ? একদম ভয় পাবি না। আমি কিছু না বুঝে বোকার মতো ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ, আমি ভয় পাবো না। মা যদিও কোনো মতেই রাজি হলো না তাবিজ ব্যাগে রাখতে। সেদিন রাতেই আমার গলায় ঝুলিয়ে দিলেন। আর তেমন কিছু ঘটেনি বারাণসীতে। লখনৌতে গিয়ে চুটিয়ে খাওয়া দাওয়া করে দুদিনের জন্য হরিদ্বার ঘুরে বাড়ি ফিরে এলাম আমরা। মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য বাবা আমাকে একটা বুক শেলফ কিনে দিয়েছিলেন। ওই শেলফে দুটো ড্রয়ার ছিল। ওর মধ্যে আমি আমার টুকটাক জিনিসপত্র, গয়নাগাটি এসব রাখতাম। ঘুরে আসার সপ্তাহখানেক পর পাড়ায় একটা বিয়ে ছিল, আমরাও নেমন্তন্ন পেয়েছিলাম। আমি আমার সাজার জিনিসপত্র বের করার জন্য ড্রয়ারটা খুললাম। গয়নার বাক্সটা খুলতেই মুহূর্তের জন্য আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। দেখি গয়নার বাক্সের মধ্যে একজোড়া নূপুর আলগোছে পড়ে আছে। আমি কোনোদিনই নূপুর পরতাম না। মায়ের যে কটা নূপুর ছিল প্রত্যেকটাই আমি চিনতাম। এই ডিজাইনের কোনো নূপুর না, মায়ের তো নেই। তাও একবার মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, ও মা, মা, তুমি কি আমার ড্রয়ারে তোমার নূপুর রেখেছো? না তো, কেন রে?
মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সাধু বাবার কথা মনে পড়ল। কথা দিয়েছিলাম কোনো অবস্থাতেই আমি ভয় পাব না। তাও কিছুতেই নিজেকে বোঝাতে পারছিলাম না। কোথা থেকে এই নুপুর জোড়া আমার গয়নার বাক্সে এলো? যে ভাবনা মনের মধ্যে তখন চলছিল সেটা যে মারাত্মক অবাস্তব তা বলার অপেক্ষা রাখে না। নিতান্তই একটা গাল গল্প বানিয়েছিলাম বাবা মায়ের ঝগড়া থামানোর জন্য। আমি তো সেই সন্ধে কিছুই দেখিনি। নুপুর পরে হেঁটে যাওয়ার সেই নারী, তারপরে ওই মৃতদেহগুলো, সে তো আমার কল্পনা ছাড়া আর কিছুই নয়। তাহলে এই নুপুর এলো কোথা থেকে? গল্প থামালাম আমি। হ্যারিকেনের তেজ অনেকটাই কমে এসেছে। বাইরের বৃষ্টি ক্লান্ত অন্ধকার ক্রমে এগিয়ে আসছে ভিতরে। অসংখ্য এবড়োখেবড়ো ছায়া ভিড় করেছে ঘরের দেয়ালে। আমি থামার পরও বেশ কিছুক্ষণ ওরা সবাই চুপচাপ তাকিয়ে রইল আমার দিকে। সুদীপ আবার জড়সড় হয়ে সরে এসেছে। নীরার হাত বেশ শক্ত করে ধরে রেখেছে পল্লবী। চন্দন, মিতা আর রাহুলও ঘন হয়ে বসে আছে পাশাপাশি। রাহুলই প্রথম প্রশ্ন করল, ওই নুপুরটা তাহলে কার ছিল দিম্মা? তা তো আমি জানি না। আচ্ছা, ওটা আছে এখন তোমার কাছে? ওই তাবিজটা কোথায়? দুটোর একটাও নেই এখন। দিয়ে এসেছি। নুপুরটা যার তাকে দিয়ে এসেছি। আর তাবিজটা যেখানে ফেলতে বলেছিলেন সাধু বাবা, সেখানে গিয়ে ফেলে এসেছি। এই যে তুমি বললে নুপুরটা কার তুমি জানো না? জানি না তো। তাহলে দিলে কেমন করে? বলছি বলছি বলছি, এত উতলা হলে চলে? আমার কাহিনী এখনো শেষ হয়নি রে, আর একটু বাকি আছে। আর বলো বলো, আর কি বাকি আছে? আমি মনের মধ্যে গুছিয়ে নিলাম এবার কি বলবো ওদের। সত্যি এখনো যখন এই ঘটনাটা নিয়ে আমি ভাবি, কোনো তল খুঁজে পাই না। অলৌকিক, অতি প্রাকৃত আমার জীবনে অনেক ঘটেছে। মালদার একটা স্কুলে যখন চাকরি করতাম, রীতিমতো মরতে বসেছিলাম এসব কারণে। পুরুলিয়ায় চোখের সামনে দেখেছিলাম কিভাবে একটা জলজ্যান্ত মানুষ হারিয়ে গেছে, কিভাবে গ্রামের পর গ্রাম ভয় তটস্থ হয়ে গেছে একটা বুড়োকে দেখে। পরদিনই মড়ক লেগেছে সেই গ্রামে। এত সব ভয়ঙ্কর অলৌকিকের মাঝে ভোরের একসাজি শিউলি ফুলের মতো সুন্দর সত্য হয়ে থেকে গেছে এই নুপুরের ঘটনাটা। ওরা এখনো অনেক ছোট। কঠিন জটিল শব্দবন্ধ দিয়ে ওদের যদি বোঝাতে যাই, ওরা বুঝবে না। কিভাবে নুপুর জোড়ার প্রতি এক অদ্ভুত আকর্ষণ জন্মে গেছিল আমার। যখন প্রথমবার এক রাতে আমি নুপুর জোড়া পরেছিলাম, দাঁড়িয়েছিলাম ড্রেসিং টেবিলের আয়নার সামনে, তখন সদ্য কলেজে উঠেছি। যৌবন দোলা দিয়েছে হৃদয়ে। এক লহমায় শরীর দুলে উঠেছিল। কোনো এক অদৃশ্য দোলায় ভেসে আমি যে কোথায় চলে গেছিলাম আজও ঠিক মতো বুঝতে পারি না। কোন সে সাম্রাজ্যের কোন অন্দর মহলে উঁকি দিয়েছিলাম আমি কয়েক মুহূর্তের জন্য। সেখানে যে কি কি দেখেছিলাম তা শুধু আমিই জানি। এখনো ভাবলে রন্ধ্রে রন্ধ্রে রক্ত উঠলে ওঠে। মনে হয় সত্যি সত্যি একটা দ্বিতীয় জীবন কাটিয়ে এসেছি প্রাচীন আর্যাবর্তের এক রাজ্যে। সে রাজ্যের নাম আমি বলবো না, বলবো না সেই সব ঐতিহাসিক রথী মহারথীদের পরিচয়। শুধু একটা নাম আমার মনের মণিকোঠায় আজীবন সন্ধ্যা প্রদীপের আলোর মতো উজ্জ্বল থেকে যাবে।
চন্দ্রভান। এই নামটা প্রকাশ করতে সংকোচ নেই। আমি জানি ইতিহাসের দীর্ঘ চাকায় লেগে থাকা অগণন ধূলিকণার মধ্যে চন্দ্রভান মিশে গেছে চিরতরে। আমি ছাড়া আর কেউ ওকে চেনে না, কেউ ওকে জানে না। ও নিজেও চিনতে পেরেছিল আমাকে, বুঝেছিল যে নারী ওর সামনে দাঁড়িয়ে আছে আদতে সে অন্য কেউ, বহু দূরের কোনো এক দেশ থেকে এসেছে। এক গভীর রাত্রে যখন মেসের বাকি মেয়েরা ঘুমিয়ে পড়েছে, নুপুরজোড়া পড়েছিলাম। সেই শেষবার মুহূর্তের মধ্যে আশপাশের পৃথিবী যেন দুলে উঠল। আমিও দেশকাল পেরিয়ে উপস্থিত হলাম বৈশালীর এক ভাঙাচোরা প্রাসাদে। গত 2 বছর এই প্রাসাদে আমি বেশ কয়েকবার এসেছি। প্রতিটি ঘর আমার চেনা। একটা বিশেষ ঘরে ঢুকে দেখি ম্রিয়মান প্রদীপ প্রায় নিভু নিভু। আমার চেতনা বলছিল কিছু একটা অঘটন ঘটতে চলেছে। এমন সময় ঝড়ের বেগে ঘরে ঢুকলো চন্দ্রভান। উত্তেজিত কণ্ঠে বললে, ভদ্রে ভদ্রে আর বোধহয় আমাদের দেখা হবে না ভদ্রে। আমি বড় অপ্রস্তুত হয়ে পড়লাম। কি ঘটেছে আমি জানি না। এই যুগান্তরের চলন আদতে আমার নিয়ন্ত্রণে থাকতো না, বরং সে আমাকে নিয়ন্ত্রণ করত। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ওরা আসছে, আমি ওদের আটকাতে পারবো না। তুমি পালাও, তুমি এক্ষুনি পালাও। কোথায় পালাবো আমি? পিছন দরজা দিয়ে ঘাটে চলে যাও, দেখবে একটা নৌকো বাঁধা আছে। পূবে ভেসে যাও, পূবের ওদিকে বঙ্গদেশ। ভদ্রে, নতুন জীবন শুরু করো। এই 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 স্বর্ণ রাখো, এই স্বর্ণ রাখো, তোমার কাজে লাগবে। আমাকে আর কিছু বলার সুযোগ দিল না চন্দ্রভান। হাত ধরে পিছন দরজা দিয়ে বের করে দিল। ওই একবার আমি তার হাতে স্পর্শ পেয়েছিলাম, আর আমাদের দেখা হয়নি। ঘাট পর্যন্ত পৌঁছানোর আগেই অসংখ্য সৈন্যের উল্লাস কানে এলো। শুনতে পেলাম চন্দ্রভানের মরণ চিৎকার। তারপর যে কি হয়েছিল আমার মনে নেই। মেসের একটা মেয়ে ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়েছিল আমার। আমি নাকি দুঃস্বপ্ন দেখতে দেখতে বড্ড এপাশ ওপাশ করছিলাম ঘুমের মধ্যে। সেদিনের পর আরো কয়েকবার নুপুরজোড়া পড়েছিলাম আমি, কিন্তু আর কিছু দেখতে পাইনি কোনোদিন। যাকে সেসব কথা, এই গল্প শোনার বয়স ওদের হয়নি। যেদিন হবে সেদিন আমি যদি বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই ওদের বলবো। আজ সেসব কাহিনী থাক। একবার কেশে গলা ঝেড়ে আমি বলতে শুরু করলাম, আরও প্রায় 10 বছর পর আবার একবার বারাণসী গেলাম আমি। ততদিনে কলেজ শেষ করে একটা স্কুলে চাকরি নিয়েছি। বারাণসী শহর অনেকটাই বদলে গেছে। লোকজন বেড়েছে, দোকানপাট বেড়েছে, শুধু শতাব্দী প্রাচীন ঘাটগুলো এখনো আগের মতোই রয়ে গেছে। অজস্র দুশ্চিন্তা ঘিরে থাকলেও ঘাটে বসার সঙ্গে সঙ্গে সমস্ত দুর্ভাবনা উড়ে যায়। আগের বারে ধর্মশালাতেই উঠলাম। এ ঘাট ও ঘাট করে সন্ধে যখন ফিরছি দেখলাম সেই বেঞ্চিগুলো এখনো রয়েছে। বেশ মজা পেলাম আমি। কি একখান গল্প যে বানিয়েছিলাম সেবার। হাতে বিশেষ কোনো কাজ ছিল না, তাই ভাবলাম একটু বসেই যাই বেঞ্চিতে। বেশ কিছুক্ষণ বসে আছি, গঙ্গা দেখছি। পাশের ঘাটে এখন আর তেমন লোকজন নেই। ওদিকের জঙ্গলটাও
অনেকখানি পাতলা হয়ে গেছি 10 বছরে। আরও 2-1টা ধর্মশালা উঠেছে জঙ্গলের ওধারে। আশেপাশে দেখতে দেখতে আমি খেয়ালই করিনি অদ্ভুত এক কুয়াশার জাল আমাকে জড়িয়ে ধরছে ক্রমশ। এমনটা কিন্তু হওয়ার কথা নয়। তখন অগস্ট মাস, ভরা বর্ষা, সারাক্ষণ আকাশ মেঘলা। যখন খেয়াল হলো চমকে উঠলাম। মন বলছিল আশ্চর্য কিছু ঘটতে চলেছে। খুব করে চাইছিলাম এক্ষুনি এখান থেকে ছুটে চলে যেতে, কিন্তু পারলাম না। মনে হলো আমার পায়ে যেন কয়েক হাজার বছরের ভার বেঁধে দিয়েছে কেউ। নড়ার শক্তিটুকুও নেই। তাছাড়া কোথায় পালাবো? চক্রবুহের মতো আমার চারপাশ ঘিরে ধরেছে কুয়াশা। আকাশ থেকে নেমে এসে পুরো পাতালে ঢুকে যাচ্ছে। মনে হচ্ছে আমার আশেপাশে এই সামান্য কয়েক ফুট জায়গাতেই যেন পৃথিবীর শেষ প্রাণটুকু অবশিষ্ট রয়েছে। কুয়াশার ওপাশে আর কিচ্ছু নেই, কোথাও আর কেউ নেই, শুধু আমি ছাড়া। আকাশের মেঘ সরে কখন যেন পূর্ণিমার চাঁদের ভরা জ্যোৎস্না স্নান হয়ে নেমে আসছে। একটু আগেও গোধূলি বেলা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে মধ্যরাত। এমন নিস্তব্ধ চারপাশ, আমি আমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ একটা চেনা সুগন্ধ নাকে এলো। বিস্ময় আমার সারা শরীর দুলে উঠল। এই ঘ্রাণ আমি চিনি, হ্যাঁ চিনি আমি, কিন্তু এ তো এই যুগের ঘ্রাণ নয়। মুহূর্তের মধ্যে আমার চেতনা কেমন অবশ হতে লাগলো। খেয়াল করলাম একটা মেয়ে এসে আমার পাশের বেঞ্চিতে বসেছে, যেন কুয়াশা ভেদ করে কোনো এক অন্য জগৎ থেকে এসেছে মেয়েটি। মেয়ে মানে কিন্তু বাচ্চা মেয়ে ভাবিস না তোরা, প্রায় আমার বয়সী হবে, 27-28। ওর শরীর থেকেই ঠিকরে বেরোচ্ছে সুগন্ধ। উজ্জ্বল লাল রঙের শাড়ি পরেছে মেয়েটা, গলায় সীতাহার, কোমর পর্যন্ত নেমে গেছে ঘন চুল। মুখের দিকে তাকাতেই পলকের জন্য চমকে উঠলাম আমি। মুখটা পুরো সাদা, যেন কোনো রক্ত নেই। ঠোঁট জোড়া শুকনো, দীর্ঘদিন জলের ছোঁয়া পায়নি। মেয়েটা অপলক চোখে আমার দিকেই তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? হ্যাঁ, আমি অনেক দিন ধরে তোমাকেই খুঁজছি। হ্যাঁ বলুন। আমার নাম অলোকা। আমার একটা জিনিস তোমার কাছে রয়ে গেছে। কি জিনিস? অলোকা মুখে কিছু না বলে পায়ের দিক থেকে শাড়িটা একটু তুলল। জ্যোৎস্নার আলোয় দেখলাম ওর ধপধপে সাদা পা, ঠিক মুখের মতোই রক্তশূন্য। অলোকা বলল, আমার নূপুর জোড়া। গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। স্তব্ধ চোখে ওর দিকে তাকালাম। অলোকা বলে চলল, কত যুগ ধরে নূপুর জোড়া রয়েছে আমার সঙ্গে। দেখো, ওটা তুমি নিয়ে যাওয়ার পর আর নতুন নূপুর আমি পরিনি, পরতে পারিও নি, পছন্দই হয়নি। নূপুর জোড়াটা আমি ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরতাম সবসময়। সব কিছু বুঝে উঠতে না পারলেও আমার মনে হতো এই নূপুর যার, সে নিশ্চিত একদিন আমার কাছে আসবে। অবশ্যই এটা জানতাম না সে আমার ক্ষতি করবে নাকি উপকার।
ব্যাগ খুলে সেটা এগিয়ে দিলাম ওর দিকে। ওর চোখ জোড়া চকচক করে উঠল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কে? বললাম তো, আমি অলোকা। না, মানে আপনার বাড়ি কোথায়? আমার জন্ম এই বারাণসীতেই। তারপর একটু বড় হতেই বাবার সঙ্গে বৈশালী চলে গেলাম। আমার যখন 16 বছর বয়স, বাবা মারা গেলেন। সে অনেক যুগ আগের কথা, ঠিক মনে নেই কত আগে। এখন সব আবছা স্মৃতি হয়ে গেছে, সবকিছু ঠিক বলতে পারবো না তোমাকে। আচ্ছা বেশ, বুঝলাম, কিন্তু এটুকু অন্তত বলুন, আপনার নূপুর আমার কাছে এলো কেমন করে? অলোকা মৃদু হাসলো আমার কথা শুনে, তারপর বলল, আমিও জানি না জানো, তুমি কে, কিভাবে আমার নূপুর তোমার কাছে গেল, আমি কিচ্ছু জানি না। জানো, কতদিন হয়ে গেল আমি ভবঘুরের মতো ঘুরে বেড়াই, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলে না, ফিরেও তাকায় না। একদিন এক সাধু আমায় ডাকলেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সাধুই আমাকে জিজ্ঞেস করলেন, কিছু খুঁজছিস বেটি? হ্যাঁ, আমার নূপুর জোড়া খুঁজে পাচ্ছি না। সাধু আমায় আশ্বস্ত করে বললেন যে আমি যেন নূপুর না খুঁজি, যে আমার নূপুর নিয়েছে সে নিজেই ফেরত দিতে আসবে। এখানেই আমাকে অপেক্ষা করতে বললেন। আমি জিজ্ঞেস করেছিলাম, তাকে চিনব কি করে? সাধু বলেছিলেন, তোকে তো চিনতে হবে না বেটি, কালের দেবী নিজে তোদের পরিচয় করিয়ে দেবে। সেই দিন থেকে আমি এখানে অপেক্ষা করছি। রোজ কত মানুষ এখানে এসে বসে, গল্প করে, তারপর চলেও যায়। আজ তুমি এসে বসার পর কে যেন ফিস ফিস করে আমার কানে বলল, তুমি সেই নারী। আমি বুঝতে পারছিলাম কালের এক অদ্ভুত ঘূর্ণিঝড়ের ভিতরে পড়ে গেছি আমি। আমার সামনে যে মেয়েটি বসে আছে সে এই যুগের নয়, সে জীবিতও নয়। অতৃপ্ত প্রেতের মতো সে যুগান্তরের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। বড় ইচ্ছে করছিল জানিস ওকে আরো কিছু জিজ্ঞেস করার, কিন্তু পারলাম না। কথা শেষ করে মুহূর্তের মধ্যে কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল অলোকা। চাঁদের স্পষ্ট আলোয় আমি দেখলাম একটা মানুষ কেমন নেই হয়ে যায় হঠাৎ করে। একটা দমকা হাওয়া আমাকে প্রায় ধাক্কা মেরে হু হু বেগে চলে গেল গঙ্গার দিকে। ধীরে ধীরে কুয়াশার জালও কেটে যেতে লাগলো। ক্রমে স্পষ্ট হয়ে উঠল বারাণসীর ঘাট, ঘাটের ওপর হেঁটে বেড়ানো লোকজনও। আবার গল্প থামালাম আমি। ছেলে মেয়েগুলো বড্ড উস্কুসু করছে অনেকক্ষণ থেকে। জিজ্ঞেস করলাম, কি রে, কিছু বলবি? ওই অলোকায় কি ভূত দিম্মা? ভূত কেন হতে যাবে? ও তো পেতনি, তাই না দিম্মা? আমি মুচকি হাসলাম, বললাম, ভূত পেতনি ছাড়াও আরো অনেক রকম অলৌকিক আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। অলোকা ভূত পেতনি নয়, তাকে তোরা যাত্রী বলতে পারিস। যাত্রী মানে? এই যে আমি বা তোরা, আমরা সবাই আসলে যাত্রী। জন্মের সময় আমাদের যাত্রা শুরু হয়, আর কোনো থামাথামি নেই যতদিন না মৃত্যু এসে আমাদের গ্রাস করেছে।
অনেকের যাত্রা মৃত্যুর সঙ্গে সঙ্গে থেমেও যায়, তারা বিলীন হয়ে যায় অনন্ত লোকে। অনন্তলোক মানে কি দিম্মা? স্বর্গ? তা বলতে পারি। আবার অনেকের যাত্রা জানিস তো মৃত্যুর পরেও থামে না, তারা চলতেই থাকে। কিসের খোঁজে যে তারা এগিয়ে যায় মহাকালের পথে, তা আমিও ঠিক মতো জানি না দাদু ভাই। অলকা তেমন একজন। আর কোনোদিন দেখা হয়েছিল অলকার সঙ্গে? না রে, ওদের যে আমি কি করে বোঝাই। অলকা হলো সেই মহার্ঘ, এই পৃথিবী একবার পায় তারে, আর সে ধরা দেয় না। অবশ্য আমি আর কোনোদিন অলকাকে খুঁজিনি। কোথায় খুঁজব? কোনো এক মহাজাগতিক ষড়যন্ত্রের কারণে আমাদের দুজনের যাত্রাপথ ক্ষণিকের জন্য কেন মিলে গেছিল তা তো ভাই আমিও জানি না। সুদীপ জিজ্ঞেস করলো, তারপর কি হলো দিম্মা? আরে চুপ করে আছো কেন, বলো। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়া একটু সাজিয়ে নি মাথার ভিতরে। কত দিনের পুরনো গল্প এসব। শোন তারপর কি হলো। অলকা মিলিয়ে যাওয়ার পর কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ সেই সাধু বাবার কথা মনে পড়ল আমার। মনে পড়ল সাধু বাবা বলেছিল তাবিজের প্রয়োজন ফুরালে আমি যেন সেটা ফেলে দিয়ে আসি। অলকা চলে যাওয়ার পর আচমকাই আমার মনে হলো সেই সময় উপস্থিত, প্রয়োজন ফুরিয়েছে তাবিজে। মৃদু পায়ে উঠে হাঁটা দিলাম আশ্রী ঘাটের দিকে। সেবার সাধু কোথায় বসেছিলেন তা আমার মনে ছিল। খুব বেশি বেগ পেতে হলো না জায়গাটা খুঁজে পেতে। যেমনটা বলেছিলেন সাধু তেমনটাই করলাম আমি। ওখানে পৌঁছে ব্যাগ থেকে তাবিজটা বের করে ফেলে দিলাম মাটিতে। একখণ্ড ভাঙা ইটের উপর পড়ল সেটা। ঠক করে একটা শব্দ করে তারপর সরে পড়ল মাটির উপর। ওটা ফেলে ফিরে আসছি, হঠাৎ একটা চেনা কণ্ঠ শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম। চমকে ফিরে দেখি যেখানে এইমাত্র তাবিজটা ছুঁড়ে দিয়েছে আমি, সেখানেই সাধু বাবা বসে আছেন। এই একটু আগেও ওখানে কিন্তু কেউ ছিল না। 1 ঘন্টাও হয়নি আমার চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেছে অলকা। আর এখন সাধু বাবা হাওয়া ঠেলে উদয় হলেন। আমি অবাক কণ্ঠে জিজ্ঞেস করলাম, সাধু বাবা আপনি? সাধু দেখলাম মিটিমিটি হাসছেন, যেন সন্তানের এক চমৎকার চুরি ধরে ফেলেছে বাবা। সাধু বললেন, হ্যাঁ বেটি, এই তো এলাম। আমার সঙ্গে সব কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। সেদিন তো আমি মিথ্যে গল্প বলেছিলাম সাধু বাবা, আপনিও তো বুঝেছিলেন। তারপর আমি বাড়ি গিয়ে দেখি আমার গয়নার বাক্সে একজোড়া নূপুর। আপনি ভয় পেতে বারণ করেছিলেন আমাকে, কিন্তু আপনি বলুন না অমন অবস্থায় ভয় না পেয়ে থাকা যায়। তারপর সেই নূপুর জোড়া আমি পড়া শুরু করলাম। কিসের এক অদম্য আকর্ষণ আমাকে যেন টানছিল। তারপরে আজকে অলকা নামের এক মেয়ের সঙ্গে দেখা হলো আমার। নূপুর নাকি তার, অথচ ও এই জগতের কেউ নয়, আমি নিশ্চিত। আমি কোনো কিছুরই তল খুঁজে পাচ্ছি না। কেন কেন সাধু বাবা কেন?
সাধু হাত নেড়ে আমাকে বসতে বললেন। আমি বসলাম। কথাগুলো বলার পর একটু হালকা বোধ হচ্ছিল। এবার সাধু বাবাকে ভালো করে দেখলাম। না, এই 10 বছরে তার চেহারা একটুও বদলায়নি। আমার দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে বললেন, দেখি তো বেটি তোর হাত দুটো। আমি হাত এগিয়ে দিলাম। উনি বেশ শক্ত করে আমার হাত চেপে ধরলেন। অমন রোগা প্যাকাটি শরীরে যে এত জোর থাকতে পারে এরকম একটা ভাব মনে উঁকি দিতেই শিউরে উঠলাম আমি। এ কি ভাবছি আমি? এই ভাবনা তো আগেও ভেবেছি, ঠিক এইখানে বসে, আজ থেকে 10 বছর আগে। এতক্ষণ আমি মাথা নিচু করে মাটির দিকে তাকিয়েছিলাম। পলক ফেলে মাথা তুলতেই দেখলাম সব দৃশ্য বদলে গেছে। আমি যেন মুহূর্তে 10 বছর পিছনে চলে গেছি। এই তো বাবা মা পাশে বসে আছেন, আমার হাত ধরে বসে আছেন সাধু বাবা। আমাকে জিজ্ঞেস করলেন, কিরে ব্যথা পেলি নাকি খুকি? না না, ঠিক আছে আমি। উত্তরটা দিতে গিয়ে চমকে উঠলাম। এই প্রশ্নটাও তো নতুন নয়, তেমন উত্তরটাও আগে তো আমি দিয়েছি। সবকিছু কেমন জট পাকিয়ে যাচ্ছিল ভিতরে। কোনটা সত্যি কোনটা মিথ্যে বুঝতে পারছিলাম না। হঠাৎ শুনতে পেলাম সাধু বাবা ডাকছে, বেটি, এ বেটি, এ বেটি। কিরে কিছু বলছিস? ঠিক করে বল। হ্যাঁ বাচ্চাকা খেয়ে আমি তাকালাম তার দিকে। এসব কি ঘটছে আমার সঙ্গে? কোনটা প্রকৃত আমি? আদৌ কি আমার বয়স 27 নাকি 17? এসব কি স্বপ্ন দেখছি নাকি? আমতা আমতা করে আমি বললাম, না না, আমি কিছু বলছি না, আমি কিছু বলছি না। আপনি আপনি বলুন, আমার সঙ্গে এইসব কি ঘটছে? স্থান মাহাত্ম্য বুঝিস বেটি? এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যার একটা নিজস্ব ওজন থাকে। এই বারাণসী তেমনই একটা জায়গা। এখানে সব সত্যি, কোনো গল্প নেই। সৎ মনে সৎ উদ্দেশ্যে কেউ যদি এখানে বসে মিথ্যে কথা বলে তাও সত্যি হয়ে যায় বেটি। তুই তোর বাবা মায়ের ঝগড়া থামানোর জন্য একটা গল্প বলেছিলি। নূপুর পরা একটা মেয়েকে তুই দেখেছিস। এখানে তো কোনো মিথ্যের অস্তিত্ব নেই বেটি, সব সত্যি। তুই বুঝতে পারিসনি, আদতে ওই সন্ধ্যায় তুই সব দেখেছিলি। তোর বাইরের দৃষ্টি সেটা ধরতে পারেনি, কিন্তু তোর ভেতরের দৃষ্টি ঠিক দেখেছিল। একটা মেয়ে নূপুরের ঝংকার তুলে হেঁটে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ওই মেয়েটি কে বাবা? অলকা। অলকা? কে আবার? তুই? আমি? হ্যাঁ বেটি, জানিস না, 1,00,000,000,000 বার আমাদের জন্ম নিতে হয়। কোনো এক জন্মের অলকাই তো এই জন্মের শ্রাবণী। তা কেমন করে হয়? আমি তো আমি, দুটো আমি একই সঙ্গে কিভাবে থাকতে পারে? ও যে আছে, তোকে কে বলল? ও তো কোথাও নেই। থাকলে তো ওকে সবাই দেখতে পেত।
যেমন তোকে দেখতে পাচ্ছে, আপনি তোকে দেখতে পেয়েছিলেন? যে সাধু অলকাকে দেখেছে সে যে এই আমি, তা তোকে কে বলল? এসবের মানে কি? বেটি, তোকে দুই এক কথায় আমি যে গূঢ় সত্য বোঝানোর চেষ্টা করছি তা মহাশূন্যের চেয়েও বিস্তৃত এক জ্ঞান, মহাকালের মন্দিরের এক রহস্যময় অর্ঘ্য। এত সহজে কি বোঝা যায়? আমি বললাম, আমি বুঝতে চাই, আপনি আমাকে বোঝান। সাধু মৃদু হাসলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি নিজেই কি সব বুঝতে পেরেছি বেটি? বারবার আমি ফিরে ফিরে আসি, ভাবি এবার ঈশ্বরের সমস্ত চক্রান্ত আমি ঠিক বুঝে ফেলব, জেনে নেব সব গোপন সত্য। কিন্তু পারি কই? এই মহাসমুদ্রের সামনে নিজেকে বড় ক্ষুদ্র মনে হয়, বড় ক্ষুদ্র মনে হয়। আমি বোকার মতো তাকিয়ে রইলাম সাধু বাবার দিকে। সাধু বাবা বললেন, ছাড় এসব, তোকে একটা কথা বলি। বড় অদ্ভুত জীবন অপেক্ষা করছে তোর সামনে। প্রকৃতির অসংখ্য অলৌকিক দেখতে পাবি তুই। ভয় পিছিয়ে যাবি না একদম। এখন যা, আর এসব নিয়ে ভাবিস না। যা, পালা, যা যা। আমি বললাম, আমি শেষ একটা প্রশ্ন করতে চাই। কি? বল। সেই সন্ধে তো আমি শুধু অলকাকে দেখিনি, আমি তো আরো অনেক কিছু দেখেছিলাম। কয়েকশো মানুষ মরে পড়ে আছে। আমাকে মাঝপথে থামিয়ে মৃদু হেসে সাধু বললেন, তোর সামনে অনেক বড় জীবন পড়ে আছে বেটি। বললাম তো, আরো অনেক কিছু দেখতে পাবি তুই। এখন যা। অগত্যা কি আর করব, ফিরে এলাম ধর্মশালায়। আমার গল্প এবার ফুরলো, বুঝলি? আচ্ছা দিম্মা, ওই সাধুও কি তাহলে ভূত? বললাম, আবার ভূত বলেছি না? ভূত পেতনি ছাড়াও আরো অনেক কিছু হয়। সাধুও তেমন কেউ একজন। আর অলকা, ও তাহলে সত্যি সত্যি তুমি? আমি মাথা নাড়লাম, বললাম, কি জানি, বোধহয় না। মুখে তো ওদের বললাম বোধহয় না, কিন্তু মনে মনে আমি জানি অলকা আর আমি একই সত্তা। ওই নুপুর জোড়া পরে আদতে আমি অলকার জগতে পাড়ি দিয়েছিলাম। হয়তো ওই রাতে অলকা নৌকো পর্যন্ত পৌঁছতে পারেনি, হয়তো তার আগেই শত্রুরা ওকে হত্যা করেছিল, কিংবা হয়তো ধরা পড়ার হাত থেকে বাঁচতে অলকা নিজেই ঝাঁপ দিয়েছিল নদীর জলে। আর চন্দ্রবান, সে যে মারা গেছিল তা আমি নিশ্চিত। ইতিহাসের কোন অন্ধকার গলিগুঞ্জির মধ্যে যে সে চাপা পড়ে গেছে কে জানে। মাঝে মাঝে ভাবি, সেই সমস্ত শত্রুরাও তো বারবার জন্ম নিয়েছে, তাদের মনে কি এখনো রাগ জমে আছে? হয়তো এই জন্মেও তারা খুঁজছে
আমাকে হত্যা করার জন্য? আমাকে চুপ থাকতে দেখে রাহুল বলল, এবার থেকে বাবা মা ঝামেলা করলে আমিও এরকম করবো দিম্মা। কি করবি? ভূতের গল্প শোনাবো। তাহলে তো তুই নিজেও ভয় পাবি তখন। তাই তো, তাহলে কি করে বাবা মায়ের ঝগড়া থামানো যায় বলো তো? কাল বলবো, তোদের বাড়ি গিয়ে। আচ্ছা দিম্মা, ওই যে যারা মরে পড়েছিল তুমি বললে, ওটা কি তাহলে সত্যি? কবে হয়েছিল ওটা? একদিনে সব গল্প শুনে নিবি নাকি? হ্যাঁ, ও গল্প অন্য একদিন হবে। এখন চল 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 চল, তোদের সব ছেড়ে আসি। চল চল চল। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।